টেস্টের জন্য আমার একটা টপিক না, আমি যে টপিক বাদ দিছি রাত জেগে পড়ছি, ওখান থেকে একটা কোশ্চেন আসে নাই। উনি কোথা থেকে কোশ্চেন বের করতেছে একটু দেখাক। টেস্ট পেপারে থাকলেও তো আমরা পড়বো না, না পড়লে জিনিসটা আমরা লিখবো কোথা থেকে? লিখার মতো জিনিস তো লাগবে। পড়ি নাই, ওই কোশ্চেন জীবনে দেখি নাই, কলেজে পড়াই নাই, তাহলে আমরা কোথা থেকে লিখবো? আমাকে দেখান কোথা থেকে লিখবো? পড়ানো তো লাগবে একজনকে, নাকি ফাইজ দামে শুরু করছে এগুলা? প্রত্যেকটা কোশ্চেন একই লেভেলে করতেছে, হার্ড 26 পেজে কি মজা পাইছে নাকি? প্রত্যেকটা কোশ্চেন আমরা এখন কি ভরসায় কালকে পরীক্ষা দিতে আসবো আমাকে বলেন? আমি যে দিন রাত কালকে কষ্ট করবো, রিসেন্ট বা দিতে আসবো, আমি কি ভরসা যে আমি কালকে আমি সেই দিন আসছি লিখতে পারবো? কোনো ভরসা আছে আমি এ প্লাস পাবো? উনি কি এ প্লাসের সংখ্যা কমাতে চাচ্ছে? কেন কমাতে চাচ্ছে? মানে উনি তো যেমনি ইচ্ছা তেমনি কোশ্চেন করছেন, স্টুডেন্ট মোড়ক বাঁচুক ওনার কিছু যায় আসে না। উনি তো বসে আছে এসিতে, উনার কি স্টুডেন্ট মোড়ক বাঁচুক কিছু তো ওনার যায় আসে না, খালি বসে বসে ডিগলা দিতে পারে, এটা করবেন ওটা করবেন। কঠিন কেন করবে যে কোশ্চেন আমরা জীবনে? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আমি সঙ্গত কারণে একটু দেরি হয়ে গেছে। বেশ কিছু বিষয় কথা বলছিলাম ফোনে, আরো কয়েকটি বিষয়। আজকের ভিডিওটি বাংলাদেশ প্রসঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়, একটু সেন্সিটিভ ইস্যু বলে আমি এটার সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত করার জন্য একটু সময় নিয়েছি, যে সময়টা আমি আসলে কভার করতে পারিনি বলে আমার 15 মিনিট দেরি হয়ে গেছে বোধহয় লাইভে আসতে, এর জন্য ক্ষমা চাইছি। দর্শক, আজকে আমাকে প্রচুর পরিমাণ এইচএসসির স্টুডেন্টরা নক দিয়েছে, আমার ফেসবুক ভরে গেছে। যারা আমাকে আমার নাম্বার জানেন না তারা আমার হোয়াটসঅ্যাপে যারা পান তারা পেয়েছেন, যারা ফেসবুকে পেরেছেন তারা আমাকে প্রচুর কমেন্ট করেছেন, প্রচুর ইনবক্স করেছেন। এটা নিয়ে যেন কথা বলি, খুব আপসেটের সাথে বলতে হচ্ছে, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। সারা দেশের চিত্র একটা, কিন্তু সরকার কোনো কিছু দেখতে পাচ্ছে না। আমার কেন যেন মনে হয় যে সরকারের দৃষ্টি এগুলো কিছু পড়ছে না। সরকার হয়তোবা এসি রুমে আছে, বা সরকার তার জনপ্রিয়তা বৃদ্ধির জন্য জনপ্রিয় কাজগুলোর দিকে মনোযোগ দিচ্ছে। মানুষের নজরে যে বিষয়গুলো নেই, কিন্তু সেই বিষয়গুলো সরকারকে আসলে ভাবা খুব জরুরি। আজকের যে বিষয়গুলো, কয়েকটা বিষয় আমি আপনাদেরকে তুলে ধরলে বুঝবেন। একটা ভিডিও দেখেন, তারপর বুঝবেন যে আসলে কি ঘটতেছে দেশের ভিতরে। এভাবেই যদি আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়, এই পরীক্ষার কোনো দরকার নেই। আগে আমরা বাংলাদেশটাকে আমেরিকা বানাতে চাই, তাই তো? তো বাংলাদেশটাকে যদি আমেরিকা বানাতে হয় তাহলে আগে আমেরিকা বানাতে হবে। আপনি বাংলাদেশকে 54 বছর ধরে একটা জঙ্গল বানিয়ে রেখেছেন, লুটপাট করেছেন, যে যার মতো ক্ষমতা এসে লুটপাট করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার তো উন্নতি হয়নি, বরং 12টা বাজিয়ে 13টা বাজিয়ে ফেলছেন। আওয়ামী লীগ তার 15.5 বছরে বাংলাদেশের ছাত্রদের মান এত নিচে নামিয়েছে, শিক্ষকদের মান এত নিচে নামিয়েছেন। হঠাৎ করে মিলন সাহেব এসে বাংলাদেশকে আমেরিকা বানাতে চান। কিভাবে? শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নয়, তিনি পরীক্ষা টাইট দিয়ে গণহারে ফেল করিয়ে এ প্লাস কমিয়ে দিয়ে শিক্ষার মান পরিবর্তন করবেন। মিলন সাহেব, আপনি আগের যুগের মিলন সাহেব, এই যুগে আপনি পুরো ফেল একজন মন্ত্রী, মানেন আর না মানেন। আজকে আমি কয়েকটা কেন্দ্রের বাইরে নিজে গিয়েছি সশরীরে, আমি স্টুডেন্টদের কান্না দেখেছি। যে পোলাপানগুলো কলেজের টপার তারা কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, কারণ বিগত এক যুগে যেই টাইপের প্রশ্ন এসছে ফিজিক্সে, এই প্রশ্নগুলো পুরো ভিন্ন। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু কোচিং সেন্টারের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, তাদের বক্তব্য শুনেছি। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট যে প্রশ্নগুলো হয়, এবার এইচএসসিতে সেই প্রশ্নগুলো করা হয়েছে। তারা দাবি করছে, আমি করছি না। বুয়েটের পোলাপান দাবি করছে এই প্রশ্নগুলো আমাদের জন্য আসে। রুয়েট, কুয়েট, চুয়েট তারা বলছে যে প্রশ্নগুলো বইতে নেই, যে প্রশ্নগুলো টিচাররা পড়ায় নেই, যে প্রশ্নগুলো কোনো স্টুডেন্টদের মগজের টিচাররা কোচিং এ কোনো প্রাইভেটে ধরানো হয়নি, এগুলো ছেলেরা পারবে কি করে? মিলন সাহেব, এক সরকার ছিল গণহারে অটো পাস দিয়ে সবাইকে, অশিক্ষিত সুশিক্ষিতকে এক করে ফেলছে। আপনি গণহারে ফেল করাবার যে ব্যবস্থাটা করছেন, এটা আমি মনে করি যে বিএনপিকে অনেক বড় বেকায়দায় ফেলে দিবে, যেটা হয়তো আপনি এখন বুঝতেছেন না। একটা জিনিস মনে রাখবেন, এই দেশে বিএনপি জামাত হাসিনার একটা পশম ছিঁড়তে পারে নাই, কিন্তু স্টুডেন্টরা পারছে। স্টুডেন্টের খেপানোর ব্যবস্থা কইরেন না। আসেন আজকে আপনাদেরকে প্রচুর ভিডিও দেখাবো, তারপর বুঝবেন যে কেন খেপে আছে। শুরুতে এত খেপে কথাগুলো বলছি কেন। আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি। পরীক্ষা
মন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী না। কারণ উনি শুধু পরীক্ষা নিয়ে কথা বলতেছে, নকল নকল। আরে বাবা, এখন কি নকল হয়? উনি আগে পরীক্ষা মন্ত্রী না হয়ে ওনার শিক্ষামন্ত্রী হইতে হবে, তারপর উনি পরীক্ষা মন্ত্রী হবে। আমি শিক্ষামন্ত্রী হলে সবার আগে শিক্ষা ব্যবস্থা ভালো করব, তারপর পরীক্ষা নিয়ে চিন্তা করব। আমাদের এই যে ছোট কোমলমতি বাচ্চারা কথাগুলো বলছে, এরা কি শিক্ষামন্ত্রী চেয়ে অনেক ম্যাচিউরড মনে হচ্ছে না? উনি নিজেকে যেদিন সংসদে প্রথম গেলেন একদম হ্যাঁ দৌড়ে হিরোইজম একটা ব্যাপার দেখানোর জন্য গেছে। এগুলো বাংলাদেশে চলে না এখন। মিলন ভাই, আপনি আমার খুব পছন্দের মানুষ, খুবই পছন্দের মানুষ, কিন্তু খুব আফসোসের সাথে কথাগুলো বলতে হচ্ছে। ধরেন এই দেশে একটা দল ক্ষমতায় ছিল, তারা অটো পাস এভাবে পাস, এবং শিক্ষকদের বলে দেওয়া হয়েছে কোনো ফেল দেওয়া যাবে না, সব পাস দিয়ে দাও। শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে ফেলছে। আরেকটা সরকার আসছে, এবার টাইট দাও, জন্মের মতো টাইট দাও, গণহারে ফেল বেই করো, গণহারে A+ বন্ধ করো। আচ্ছা, আপনি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করছেন, আপনি ক্ষমতায় বসছেন কয়দিন হয়েছে? 1 বছরও হয় নাই। আগের শিক্ষকরা আছে, আগের সিস্টেমগুলি আছে, আগের সব অব্যবস্থাপনা এখনো বহাল আছে। সেই অব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনি হঠাৎ করে একটা ক্যাম্পাসে একটা কলেজে টাইট দিলেন, প্রশ্ন হার্ড করলেন, প্রশ্ন করলেন আপনি বুয়েট কুয়েট চুয়েটের স্টাইলে, যে প্রশ্নগুলো ইন্টারমিডিয়েট পোলাপান কখনো পড়েনি, তারা খাতা কি লিখবে? গণহারে ফেল দিয়ে আপনি কি ক্রেডিট নেবেন? আমার মনে হয় এইচএসসি শিক্ষার্থীদের রাস্তা নামা উচিত মিলনের বিরুদ্ধে, একদম স্ট্রেটলি বলছে। এটা রীতিমতো একটা ফাইজলামি হয়েছে ছাত্রদের জন্য। আসেন আমি আপনাদেরকে আরো কিছু ভিডিও দেখাই। খাতারই পারে না, কিন্তু এমসিকিউটা একটু সম্ভবত টাফ টাইপ। খাতারই পারে না, কারণ হইছে দেখাইছে একটা উনি নতুন সরকার, উনি আমাদেরকে যত সহজ করা যে এরকম করবে, উনি প্রশ্ন করছিল, প্রশ্ন একদম কঠিন, এটা হয় না। আমরা প্রশ্ন কিছু লিখতে পারি নাই। প্রত্যেকটা শিক্ষার্থীদের যতগুলো ভিডিও আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম বা যেখানে, আপনি দেখেন সবার কিন্তু অভিযোগগুলো ভালো করে খেয়াল করেন। আসেন আমরা মিলন ভাই সেই উক্তিটি শুনে আসি। দেশের এই পরিস্থিতির মধ্যে দেশে পরীক্ষা হচ্ছে, চট্টগ্রামে পরীক্ষা পেছনে হলেও সারা দেশে পরীক্ষা বহাল আছে। এই দেখেন দৃশ্য, এটা কিন্তু চট্টগ্রামের দৃশ্য না, এটা ঢাকার দৃশ্য। রবি যারা হলে গেছে পরীক্ষা দিতে, একবার চিন্তা করেন তাদের ভোগান্তি কোন লেভেলে ছিল, একবার চিন্তা করেন। এটা বাংলাদেশ, 54 বছরের বাংলাদেশ এটা। তাহলে আমাদের যে সরকার আসলো গেল, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, মেট্রো রেল যারা বানিয়েছে, তারা কি মানে দেশটাকে শুধু নামে উন্নয়নের দেখানোর জন্য এগুলো করছে? আমরা কি প্রশ্ন করতে পারি এখন বলেন? আসেন আমরা আরো কিছু দৃশ্য দেখে আসি। অনেকগুলো কথা বলবো, আগে আপনাদের কিছু ভিডিও। মিলন জিন্দাবাদ, মিলন জিন্দাবাদ, মিলন জিন্দাবাদ। পরীক্ষা ঠিক হয়েছে কিনা? না, ঠিক হয় নাই, সঠিক হয় নাই, সঠিক সিদ্ধান্ত হয় নাই। তোমার কি মনে হয় আজকে পরীক্ষা কি বন্ধ করা উচিত ছিল? অবশ্যই, হ্যাঁ অবশ্যই বন্ধ করা উচিত ছিল। মুখ্যমন্ত্রী কিছু বলবা? না, কিছু বলবো না, কিছুই বলার নেই। শিক্ষার্থীদের ভোগান্তির লেভেলটা কোন লেভেলে গেছে, তার আমি আপনাদেরকে আরো কিছু ভিডিও দেখানোর চেষ্টা করি। আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। জি মিলন ভাই, আপনি আমি হাসবো না কাঁদবো, আপনি আমেরিকার মানে লেখাপড়া দিয়েছেন। আসেন কয়েকটা কথা বলি আগে। আজকে যে পরীক্ষাটা ছিল, সেই পরীক্ষা ফিজিক্স বোধহয় সায়েন্সের জন্য ছিল। অধিকাংশ শিক্ষার্থীদের প্রশ্ন করবেন, তারা একটা কথাই বলবে, সারা বাংলাদেশে এবার একটাই প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো কোনো বইতে ছিল না, টিচাররা পড়ায় নাই, অধিকাংশ শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর সাথে পরিচিত না। তাহলে প্রথম পত্রে, ফিজিক্স প্রথম পত্রে অধিকাংশ পোলাপান আন্তাজে উত্তর দিয়ে আসছে, তাদের মতো করে সূত্র ধরে, সূত্রগুলো তারা পড়ে নাই, প্রশ্ন এলোমেলো করা হয়েছে। যেগুলো বুয়েট কুয়েট চুয়েটের প্রশ্ন, সেগুলো ইন্টারমিডিয়েটের সন্তানদের যদি করা হয় তারা পারবে? ধরলাম তারা পারে নাই, তারা ব্যর্থ, তাদেরকে পড়াইছে তাদের যে শিক্ষক, তারা পারবে?
মিলন সাহেবের উচিত এই কলেজগুলো শিক্ষকদের ডেকে এনে প্রশ্নগুলো সলভ করা, যে পারে কিনা এই সূত্র ধরে অঙ্কগুলো সলভ করতে পারে কিনা। যে দেশের শিক্ষকরা নিয়মিত কলেজ তো দূরের কথা ক্লাসই করে না, তারা প্রাইভেটলি বাসায় পড়ায় বা কোচিং এ বেজে পড়ায় পোলা পান্ডে পাশ করা, যারা কলেজে পড়ায় না। শিক্ষামন্ত্রী একদিনও কলেজে গিয়ে ক্লাস হচ্ছে কিনা খোঁজ নিয়েছিলেন? মিলন ভাই, আপনার হেলিকপ্টারটা কোথায়? আপনার হেলিকপ্টারটা কোথায় মিলন ভাই? যে কলেজের শিক্ষকদের কাছে কোচিং না করলে, টিউশন না করলে ফেল করিয়ে দেয়, যারা এটা কি বলে, আঁকা আঁকিকে কি বলে আমরা, প্র্যাকটিক্যাল ফেল করায় দেয় তাদের কাছে না পড়লে। আপনি তাদের মান উন্নয়নের জন্য কাজ করছেন, সেই শিক্ষকদের চিন্তা চেতনার পরিবর্তনে কাজ করছেন। যে প্রশ্নগুলো করছেন তারা যদি সেই প্রশ্নগুলো শিক্ষকরা না পারে, শিক্ষার্থীরা পারবে কি করে? এই প্রশ্নটা যে করলেন শিক্ষার মানের পরিবর্তন না করে, যে ছেলেগুলো বা যে মেয়েগুলো একটা স্বপ্ন নিয়ে আসছে, একটা ভালো রেজাল্ট করবে, 2 বছর পরিশ্রম করলো, তাদের স্বপ্নটা ধ্বংস করে আপনি কি পেলেন? একটা ভবন বানালেন কলা গাছ দিয়ে, আর সেই কলা গাছের উপরে যদি আপনি মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম বসান বা থার্ড সিস্টেম বসান প্রতিরক্ষার জন্য, সেই প্রতিরক্ষা নিজের প্রতিরক্ষা দিবে কিভাবে? সে তো ধমধম করে নিচে পড়ে যাবে। যে শিক্ষা ব্যবস্থা এখনো বাংলাদেশের কি বলবো একেবারে পৃথিবীর ওয়ার্ল্ড রেকর্ড একদম তলানিতে, তাকে আপনি আমেরিকান মানে প্রশ্ন করলে হবে? সারা দেশের বন্যা চিত্রগুলো দেখছেন, শিক্ষার্থীরা কি চরম ভোগান্তি পেরিয়ে আসেন। আরো কিছু ভিডিওতে আমরা শুনি তাদের অভিযোগগুলো, তারা কি বলছে। সব দেখাতে পারছি না, অনেক রকম সমস্যার কারণে দেখানো যায় না। আল্লাহ রাসূল দেখেন 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 উপরে এসে দেখেন 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 এই ধরেন ধরেন ভাই ধরেন আল্লাহ দেখেন 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 আল্লাহ দেখছেন পানি শুনতে ওই যে প্রতিনিধিত্ব করে গেছিল দেখছেন দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিষয়গুলো ভালো করে দেখবেন। দেশের ক্রাইসিসগুলি হয়তো আপনার নজর কেউ আনছে না। দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে সারা দেশে, বন্যা পরিস্থিতি, বৃষ্টির কারণে। আমরা ফ্যামিলি কার্ডের আগে চাই আমাদের দেশের এই যে পানি নিষ্কাশন বা বৃষ্টি হলে বা বন্যা হলে দেশের যে পরিস্থিতি, এটা বন্ধ করা হোক। প্রতি বছর এগুলো হবে, প্রতি বছরই বৃষ্টি হবে, বন্যা আসবে। এখান থেকে আমাদের বাঁচার উপায়টাকে একবার বের করেন। পুরো ঢাকাটাকে না, পুরো বাংলাদেশটাকে একটা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করে দেন। 54 বছর ধরে এগুলো আর দেখতে চাই না। মানুষের লাইফ এভাবে শেষ হয়ে যাচ্ছে, একটা দেশ এভাবে চলতে পারে না। ভাই কিন্তু যে প্রশ্ন আইছে ভাই 20 পাবো না ভাই, এত কঠিন প্রশ্ন আইছে ভাই। পরের বছর ইনশাআল্লাহ আবার দেখা হইব। খুবই রাজি আছি ভাই, এত বাজে কোশ্চেন আজীবন দেখি না। প্রত্যেকটা পোলাপানের অভিযোগ, এত হার্ড প্রশ্ন আগে কখনো দেখে নাই। মানে তারা তো পরীক্ষা যারা দেয় তারা কিন্তু আগের প্রায় 10-12 বছর প্রশ্নগুলো মিলিয়ে একটা অবস্থা তৈরি করে তারপর তারা লেখাপড়া করে। এখন আপনি তাদেরকে কি তুলে দিয়েছেন আর তারা কি পেয়েছে আর কি পরীক্ষা দিয়েছে, এটা আসলে মাথায় কাজ করছে না। আমাদের পাটোয়ারির একটা বক্তব্য শুনে আসি। এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তো আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? শিক্ষামন্ত্রী সেখানে কোনো প্রত্যাশা আমাদের নাই। মানে আমরা প্রতিদিনই হতাশ হচ্ছি, মানে প্রতিবারের তুলনায় খুবই বাজে কোয়েশ্চেন। মানে কোনো স্ট্যান্ডার্ড মানের টিচার এই ধরনের কোয়েশ্চেন করে না। প্রতিদিনই আমরা যেটা পড়ে আসছি সেটা আমাদের কমন পড়ছে না, নতুন কিছু। যেমন আমরা যদি বলি ইংলিশ সেকেন্ড পেপারের দিন কম্পোজিশন যেটা আসছে সেটা আমাদের কোনো বইতেই নেই। আমরা প্রথমে মনে করলাম হয়তো বা আমাদের কলেজে বা আমাদের কোচিং এ সাজেশন কোথাও পড়ায়নি, আমরা পড়িনি, বাট পরে দেখলাম যে এটা কোথাও আসেইনি। কথাটা শুরু করছে কি দিয়ে দেখেন, আপনারা শোনেন। মিলন যেখানে শিক্ষামন্ত্রী সেখানে কোনো প্রত্যাশা আমাদের নাই। মানে আমরা প্রতিদিনই মিলন যেখানে শিক্ষামন্ত্রী সেখানে আমাদের কোনো প্রত্যাশা নাই, আর কিছু বলা লাগবে না। এই একটা কথা দিয়ে আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে আমাদের প্রত্যাশার লেভেল
শূন্য। আসেন তাকে নিয়ে ব্যঙ্গ করছে কিভাবে শিক্ষার্থীরা দেখে আসে। হচ্ছেন ওয়াটারমেলন। হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা তাজা মধু, ওয়াটারমেলন। জি, এই আজকে হলো এই আমাদের অবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা বড় পরিবর্তন আনা এখন খুব জরুরি। তারপর শিক্ষার্থীদের উপর আপনি নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। আমাদের শিক্ষকদের নিয়ে কথা বলাটা খুব ভয়ঙ্কর, কারণ শিক্ষক সবচেয়ে সম্মানের। কিন্তু বাংলাদেশের শিক্ষকরা কি সম্মান পাওয়ার যোগ্য? কতজন সম্মান পাওয়ার যোগ্য? আমি অ্যাভারেজ একটা পার্সেন্টেজে যাচ্ছি না। কজন শিক্ষক আছেন নৈতিকভাবে তাদের অধঃপতন হয়নি? কজন শিক্ষক আছেন বুকে হাত দিয়ে বলেন আজকে কোন একটি কেন্দ্রে একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে গেছে, বাকি শিক্ষকরা বলছে মেয়েটা নাটক করছে, কেউ তাকে তুলে ধরছে না। আমি একটা পোস্ট পড়বো, এই পোস্ট পড়ে ভিডিওটা শেষ করব। মেয়েটাকে কেউ সাহায্য করছে না। পরে একজন নারী শিক্ষিকা এসে তখন বুঝলেন যে তার মেয়েটা আসলে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তখন তাকে তুলে নিলেন। অথচ 4 জন শিক্ষক আসলো আর বললো মেয়েটা নাটক করছে, পরীক্ষা পারছে না বলে নাটক করছে। এরা শিক্ষক? আগে শিক্ষক হতে হবে। আগে শিক্ষক না হলে আপনি শিক্ষা দিবেন কি করে? একটা পোস্ট পড়েছি আজকে, আমি পোস্টটা আপনাদেরকে একটু শোনাবো, আমার খুব হৃদয়ে লেগেছে তাই আমি আপনাদের শোনাতে চাই। শিক্ষামন্ত্রী মিলন আজকে জোর করে এইচএসসি পরীক্ষাটা নিয়েছে। দেশের চারদিকে বন্যা জলাবদ্ধতা দেখে স্টুডেন্টরা ভেবেছিল হয়তো তাদের পরীক্ষা একটু মায়া দয়া করা হবে, পরীক্ষা পেছানো হবে। কিন্তু নির্দয় শিক্ষামন্ত্রী সেসব করেনি। সে নিজের ইগো বাঁচাতে হুট করে রাত 7টায় ঘোষণা দিয়েছে পরীক্ষা হবে। যেহেতু পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, তাই শিক্ষার্থীরা বহু আকুতি মিনতি করেছিল, কিন্তু সে মানেনি। তাই আজকে স্টুডেন্টরা বৃষ্টি মাথায় নিয়ে পরীক্ষার হলে গিয়েছে। কেউ গাড়ি পেয়েছে, কেউ পায়নি। গাড়ি না পেয়ে কেউ কোমর সমান পানি হেঁটে পরীক্ষা দিতে গিয়েছে। হাঁটতে গিয়ে এক পরীক্ষার্থী মেয়ে বারবার পড়ে যাচ্ছিল, তার ইউনিফর্ম প্রবেশপত্র সবকিছু ভিজে যাচ্ছিল, কিন্তু তবুও সে উঠে দাঁড়িয়েছে, পরীক্ষাটা দিতেই হবে। তারপর পরীক্ষার পুরো সময় জুড়ে ভেজা শরীর নিয়ে ভেজা শরীর এবং ভেজা কাপড় নিয়ে কাঁপতে কাঁপতে পরীক্ষাটা দিয়েছে মেয়ে। এই পরীক্ষার সাথেই কত শত স্বপ্ন যে জড়িত, তার 2 বছরের সকল পরিশ্রম মিশে আছে এই পরীক্ষার সাথে। পরিবারের স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, তাদের সবার নিজেদের স্বপ্নগুলো মিশে আছে একটা পরীক্ষার মাঝে। নাটোরের আরেক ছেলে মাত্র 15 মিনিট দেরি করায় তাকে হলে ঢুকতে দেয়নি। ছেলেটার বাবা নেই, মাটাও অসুস্থ। ছেলেটা কেঁদে কেঁদে স্যারকে বহু আকুতি মিনতি করেছিল, বলেছিল বৃষ্টির কারণে গাড়ি পাইনি স্যার, কোমর সমান পানিতে হেঁটে আসতে গিয়ে দেরি হয়ে গেছে, প্লিজ স্যার ঢুকতে দেন। কিন্তু তাকে ঢুকতে দেয়া হয় নাই। ছেলেটার এ বছরের পরীক্ষাটা বাতিল হয়ে গেছে। না জানি কত স্বপ্ন ছিল ছেলেটার, না জানি তার অসুস্থ মাটার কত স্বপ্ন ছিল এই ছেলেটাকে ঘিরে। চট্টগ্রামের আরেক মেয়ের ঘরবাড়ি, গরু ছাগল সবকিছু ভেসে গেছে। ঘরে বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই। মেয়েটা চোখের পানি মুছতে মুছতে বলেছিল আমরা অনেক কষ্টে আছি, আমার বই ভিজে গেছে, পরীক্ষার চেয়ে আমার জীবন বাঁচানো সবচেয়ে বেশি কঠিন। কথাগুলো বলে কাঁদছিল মেয়েটা। ঘরে খাবার নেই, কিন্তু বইগুলোর জন্য দারুণ কান্না করেছে মেয়েটা, কারণ এই বইগুলো তার একটা নতুন জীবন দিতে পারত। এমন শত শত পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিতে পারে নাই। যারা দিতে পেরেছে তাদের লেট হয়েছে কিংবা পরীক্ষাটা খারাপ হয়েছে, কারণ বন্যায় ভেসে যাওয়া ঘরবাড়ি আটকাতে গিয়ে পড়ার সুযোগ পায়নি তারা। আবার কোনো জায়গায় সময় মতো পৌঁছতে পারেনি এবং হলে পৌঁছে দেখেছে এক কঠিন প্রশ্নের জালে আটকে গেছে তারা। পদার্থবিজ্ঞান পরীক্ষার নাম্বার বুয়েট সহ সব ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রভাব ফেলে। নম্বরের নিচে নাম্বার পেলে, মূল টার্গেট নাম্বারের চেয়ে নম্বর কম পেলে অনেকেই ভর্তি পরীক্ষা দিতে পারবে না। অথচ আজকে ওরা এমন কঠিন পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছে যে পাশ করাটা একটা যুদ্ধ। এখন না জানি কতজনের অ্যাডমিশনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। পরীক্ষার্থীদের স্বপ্ন নষ্ট হোক, তাতে শিক্ষামন্ত্রীর কিচ্ছু যায় আসে না। ওরা তো আর শিক্ষামন্ত্রীর সন্তান না। শিক্ষামন্ত্রী ঠিকই তার মেয়েকে কোটি টাকা খরচ করে আমেরিকার জন জে অফ ক্রিমিনাল জাস্টিস কলেজে পড়িয়েছে। এ কলেজে শুধুমাত্র পড়াশোনার খরচ ছিল
1,81,584 মার্কিন ডলার, যা বাংলা টাকা দাঁড়ায় প্রায় 2,25,00,000 টাকা। অথচ খোঁজ নিলে দেখা যাবে এগুলো আমার আপনার কষ্টের ট্যাক্সের টাকা। প্যারাসাইট মুভিতে ধনী বাড়িওয়ালা তার ড্রাইভারকে শুনিয়ে শুনিয়ে বলছিল, আজকের বৃষ্টিটা কত সুন্দর, আকাশটা কত নীল, কোনো দূষণ নেই, বৃষ্টিকে ধন্যবাদ। অথচ এই বৃষ্টিতেই ড্রাইভারের পুরো ঘরবাড়ি ভেসে গেছে, সবকিছু তলিয়ে গেছে। বৃষ্টি একজনের জন্য রোমান্টিকতার হলেও আরেকজনের জন্য চরম দুর্দশার। আমাদের শিক্ষামন্ত্রীর জন্য এই বৃষ্টিটা রোমান্টিকতার, কারণ তার বাড়ি আছে, গাড়ি আছে, আমেরিকায় পড়া শিক্ষিত মেয়ে আছে। অথচ সাধারণ জনগণের এসব নেই। তাদের ঘর ভর্তি পানি, রাস্তায় পানি, পরীক্ষার হলে পানি। এসএসসি পরীক্ষা শেষ হবার কিছুদিন পরে রেজাল্ট দেবে। সেদিন স্টেজে উঠে শিক্ষামন্ত্রী হাসি মুখ করে কড়া ভাষণ দেবে, নিজের ক্রেডিট নেবে। অন্যদিকে আজকের পরীক্ষাটা খারাপ হওয়া বহু শিক্ষার্থী A+ মিস হবে, অ্যাডমিশন মিস হবে, স্বপ্ন ভেঙে যাবে, না জানি কতজন সুইসাইডের পথ বেছে নেবে। ওরা মরলে মরুক, তাতে শিক্ষামন্ত্রীর কি বা যায় আসে? দোষ আসলে শিক্ষামন্ত্রীর না, দোষটা শিক্ষার্থীদের। কারণ ওরা কোনো মন্ত্রীর ঘরে জন্মায়নি, ওরা চাষা বসে এক গরিব বাবার ঘরে জন্মেছে, যে ঘরটা সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায়। আমি লেখাটি পড়েছি সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে ইব্রাহিম খলিল শাওনের। আমি বুঝতে পেরেছি, আশা করি আপনারা হয়তোবা অনেকে এখন চোখ মুছতেছেন। এই দেশ পরিবর্তন হবে না। এই দেশের পার্লামেন্টে অনেক অযোগ্য লোকেরা পৌঁছায়, এদেশের পার্লামেন্টে অনেক দাদারা পৌঁছায়, এদেশের পার্লামেন্টে লুটেরা, ঋণ খেলাপিরা পৌঁছায়, যাদের সন্তানরা বিদেশে পড়ে। বাংলাদেশের চাষাবুষদের সন্তানদের জন্য তাদের কোনো পরিকল্পনা নেই। যিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা তার কাছ থেকে নতুন বাংলাদেশের প্ল্যান দেখতে চাই, কারণ স্বপ্নটা ওখানেই আমাদের এখনো আটকে আছে। যে দেশে তারেক রহমান আছেন, আমরা স্বপ্নটা আবারও দেখতে চাই। আমরা স্বপ্নহীন হতে চাই না। কিন্তু মিলন সাহেবের এই বাড়াবাড়িগুলো যে মানুষের স্বপ্ন নষ্ট করবে, কিংবা অধিক হার্ড প্রশ্ন করে দিয়ে যাদের স্বপ্ন ধ্বংস করবে, সেই মিলন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কখনো ভালোবাসার মানুষ হবে না। মনে রাখতে হবে, একটা জাতিকে ধ্বংস করার জন্য একজন শিক্ষামন্ত্রী এনাফ। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।